ফারহান, বাবা আমার বিয়ে ঠিক করে ফেলছে। রাইসার কণ্ঠটা কাঁপছে। আমি কিছুক্ষণ চুপ করে থাকি। কি বলবো বুঝতে পারছি না। মনে হচ্ছে মাথার ভেতর সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছে। আমি আস্তে করে জিজ্ঞেস করলাম, কবে? এই সপ্তাহের মধ্যেই আংটি পরাবে, তারপর বিয়ে। আমার বুকের ভেতরটা হঠাৎ ফাঁকা হয়ে যায়। আমি চোখ বন্ধ করে দেওয়ালে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকি। এতদিন ধরে যে ভয়টা পাচ্ছিলাম আজ সেটাই সত্যি হয়ে সামনে এসেছে। তুমি কিছু বলনি? বলেছি, অনেক বলেছি, কিন্তু ওরা তোমার কথা শুনে একটাই কথা বলছে, ছেলেটা বেকার, তাই আমাদের সম্পর্ক ওরা মেনে নেবে না। আমি কোনো উত্তর দিতে পারি না, কারণ ওরা মিথ্যা বলছে না। আমি সত্যি এখনও বেকার। পড়াশোনা শেষ করেছি 6 মাস হলো। কয়েকটা জায়গায় ইন্টারভিউ দিয়েছি, কিন্তু এখনও কিছু হয়নি। কিন্তু আমি রাইসাকে ভালোবাসি, 5 বছর ধরে ভালোবাসি। এই 5 বছরে আমি কখনো ওকে ছাড়া নিজের জীবন কল্পনাও করিনি। ফারহান, হুম? তুমি কি আমাকে নিয়ে চলে যেতে পারবে? কোথায়? যেখানে ইচ্ছে সেখানে। এত বড় পৃথিবীতে নিশ্চয়ই জায়গার অভাব হবে না। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না ফারহান। আমার নিঃশ্বাস যেন ভারী হয়ে যাচ্ছে। এই একটা প্রশ্ন, এই একটা সিদ্ধান্ত আমার পুরো জীবন বদলে দিতে পারে। আমি জানি পালিয়ে যাওয়া মানে পরিবার হারানো, সমাজ হারানো, নিরাপত্তা হারানো, কিন্তু রাইসাকে হারানোর চিন্তা তার থেকেও বেশি ভয়ঙ্কর। আমি ধীরে বললাম, পারবো। সত্যি? হ্যাঁ, আমি তোমাকে অন্য কারো হতে দিব না। ও এবার কাঁদছে, কিন্তু এই কান্না ভয় আর স্বস্তি দুটোই মিশে আছে। পরদিন বিকেলে আমরা দেখা করি। আমি এখন রাস্তায় দাঁড়িয়ে আছি, আমাদের পরিচিত সেই ছোট গলিটার সামনে, যেখানে আমরা অসংখ্যবার দেখা করেছি। রাইসা আমার সামনে এসে দাঁড়ায়। ওর চোখের নিচে হালকা কালচে দাগ, মনে হচ্ছে ঠিকমতো ঘুমায়নি। ওর হাতে একটা ছোট ব্যাগ। আমি ব্যাগটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করি, সব নিয়েছ? ও মাথা নাড়ে। কিছু কাপড় আর কিছু টাকা। তুমি ভয় পাচ্ছ? ও কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে, তারপর ধীরে এসে আমার হাতটা ধরে। পাচ্ছি, কিন্তু তোমার উপর বিশ্বাস আছে। এই কথাটা শুনে আমার বুকের ভেতর কেমন যেন হয়ে যায়, কারণ আমি জানি এখন থেকে এই মেয়েটার পুরো পৃথিবী আমি। তারপর দুজন একটা রিকশায় উঠে বসে। কেউ কোনো কথা বলছে না, শুধু রাস্তাগুলো পেছনে চলে যাচ্ছে। রাইসা আমার পাশে চুপচাপ বসে আছে, মাঝে মাঝে আমার হাত শক্ত করে ধরছে। আমি বুঝতে পারছি ও ভয় পাচ্ছে, আমিও ভয় পাচ্ছি, কিন্তু এখন আর পেছনে ফেরার সুযোগ নেই। আমরা কাজী অফিসের সামনে রিকশা থামালাম। একটা ছোট অফিস, সাধারণ একটা জায়গা, কিন্তু আজ এখানেই আমাদের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত হতে যাচ্ছে। ভেতরে ঢোকার আগে আমি রাইসার দিকে তাকাই। শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুমি নিশ্চিত? রাইসা আমার চোখের দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। আমি আর কিছু বলি না। আমরা ভেতরে ঢুকে যাই। সবকিছু খুব দ্রুত ঘটে যাচ্ছে। কাজী সাহেব রাইসাকে প্রশ্ন করেন সে রাজি কিনা। কিছুক্ষণ চুপ থেকে রাইসা স্পষ্ট করে বলে, রাজি। তারপর আমাকে জিজ্ঞেস করে, আমিও কিছু না ভেবে বলি, রাজি। এই একটা শব্দ বলার সাথে সাথে মনে হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় দায়িত্বটা এখন আমার কাঁধে। আমি এখন শুধু ফারহান না, আমি এখন একজন স্বামী। বিয়ে শেষ হওয়ার পর আমরা অফিসের বাইরে দাঁড়িয়ে আছি। রাইসা এখন আমার স্ত্রী, কিন্তু অদ্ভুতভাবে আমাদের জীবনে কোনো পরিবর্তন নেই। না কোনো কোল, না কোনো হাসি, না কোনো উদযাপন, শুধু বাস্তবতা। আমি জিজ্ঞেস করি, এখন কোথায় যাবে? তুমি যেখানে নিয়ে যাবে। এই একটা কথার ভেতর কতটা বিশ্বাস লুকানো আছে সেটা শুধু আমি জানি। আমি সিদ্ধান্ত নিই আগে বাসায় যাব। হয়তো আব্বু আম্মু রাগ করবে, কিন্তু শেষ পর্যন্ত মেনে নিবে। আমি দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপি। আম্মু দরজা খুলে, তারপর আমাদের দুজনকে একসাথে দেখে থেমে যায়। এটা কে? আম্মু, এটা রাইসা। মানে? আমরা বিয়ে করেছি। আম্মুর মুখের রং বদলে যায়। কিছুক্ষণ পর আব্বু এসে দাঁড়ায়।
সব কিছু শোনার পর তিনি শুধু একটা কথাই বলেন। তুমি এই মেয়েকে নিয়ে এই বাসায় থাকতে পারবে না। আম্মু বললেন, এসবের জন্য তোকে পড়াশোনা করিয়েছি যে কাউকে তুলে নিয়ে এসে বলবি এটা আমার বউ? আমি এ বিয়ে মানি না। রাইসার হাতটা হঠাৎ কেঁপে ওঠে। আমি বুঝতে পারছি ও কষ্ট পাচ্ছে। আমার বুকের ভেতর আগুন জ্বলছে। আমি শুধু কিছু বলি না, আমি শুধু রাইসার হাতটা শক্ত করে ধরি। চলো। আমরা দরজার সামনে থেকে ঘুরে দাঁড়াই। এই প্রথমবার আমি বুঝতে পারি ভালোবাসার জন্য মানুষকে কত কিছু হারাতে হয়। দেখতে দেখতে রাত হয়ে গেছে। আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি। আমাদের কোনো বাসা নেই, কোনো নিরাপদ জায়গা নেই, শুধু আমরা দুজন আছি। রাইসা ধীরে জিজ্ঞেস করে, এখন কি করব? আমি ওর দিকে তাকাই। ও এখনও আমার ওপর ভরসা করে দাঁড়িয়ে আছে। আমি আছি, সব ঠিক করব। আমি জানি না কিভাবে, কিন্তু আমাকে পারতেই হবে। কারণ এখন আমি একা না, এখন আমার সাথে আমার স্ত্রী আছে, আমার রাইসা। রাইসা আমার দিকে তাকিয়ে আছে। রাস্তার হালকা লাইটটা ওর মুখে পড়ছে। ক্লান্ত, ভীতু, কিন্তু তবুও ভরসায় ভরা। আমি পকেট থেকে ফোনটা বের করি। হাতটা একটু কাঁপছে। এখন আমার কাছে একটাই কাজ, একটা থাকার জায়গা খুঁজে বের করা। আমি আমার সবচেয়ে কাছের বন্ধু নাইমকে কল দেই। 2 বার রিং হতেই সে ফোন ধরে। হ্যালো, কি খবর? আমি কিছুক্ষণ চুপ থাকি। কিভাবে বলবো বুঝতে পারছি না। হ্যালো, দোস্ত, আমি বিয়ে করেছি। কি বললি? আমি আর রাইসা আজকে বিয়ে করেছি। তুই সিরিয়াস? হ্যাঁ। এখন কোথায় তুই? আমি চারপাশে তাকাই। অন্ধকার রাস্তা, পাশে রাইসা দাঁড়িয়ে। রাস্তায় দাঁড়িয়ে আছি। বাসায় যাসনি? গিয়েছিলাম, আব্বু বের করে দিয়েছে। ওপাশে আবার নীরবতা। তারপর সে ধীরে বলে, চিন্তা করিস না, আমি একটা ব্যবস্থা করার চেষ্টা করি। আমার বুকের ভেতর হালকা একটা স্বস্তি আসে। দোস্ত, কোনো ভাড়া বাসা বা রুমের ব্যবস্থা করতে পারবি? আমার একটা পরিচিত ভাই আছে, ওনার একটা ছোট বাসা খালি আছে, ভাড়া দিবে, কিন্তু কিছু অ্যাডভান্স লাগবে। আমি সাথে সাথে বলি, সমস্যা নেই, আমার কাছে কিছু টাকা আছে। ঠিক আছে, তুই একটু দাঁড়া, আমি ওনার সাথে কথা বলে তোকে জানাচ্ছি। কল কেটে যায়। আমি ফোনটা নামিয়ে রাইসার দিকে তাকাই। রাইসা চুপচাপ আমার দিকে তাকিয়ে আছে। কি বলল? আমি হালকা হাসার চেষ্টা করি। একটা বাসা ব্যবস্থা হতে পারে। প্রায় 15 মিনিট পর নাইম আবার কল দেয়। দোস্ত, কথা হয়েছে, বাসাটা ছোট, একটা রুম, একটা বাথরুম, ভাড়া কম, আর আমি অ্যাডভান্স করে দিয়েছি। আমি তো বললাম যে আমি টাকা দিব, তুই আবার দিতে গেলি কেন? আরে শালা, বেশি কথা বলিস না, আমি লোকেশন পাঠাচ্ছি, তুই এখনই চলে যা। ধন্যবাদ দোস্ত। ধন্যবাদ দিতে হবে না, তুই আমার ভাই, আর ভাবিকে আমার সালাম দিস। কল কেটে যায়। আমি রাইসার দিকে তাকাই। চলো। প্রায় 40 মিনিট পর আমরা বাসার সামনে দাঁড়িয়ে আছি। একটা পুরনো বিল্ডিং, খুব বেশি ভালো না, কিন্তু এখন এটাই আমাদের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা। বাড়িওয়ালা আমাদের দরজা খুলে দেখায়। ছোট একটা রুম, একটা ফ্যান, একটা জানালা, খালি মেঝে। বাড়িওয়ালা চাবি দিয়ে চলে যান। দরজা বন্ধ হওয়ার পর রুমটা একদম চুপচাপ হয়ে যায়। আমি আর রাইসা রুমের মাঝখানে দাঁড়িয়ে আছি। এই রুমটাই এখন আমাদের বাসা, আমাদের সংসার। রাইসা ধীরে ধীরে মেঝেতে বসে পড়ে। তারপর চারপাশে তাকায়। ওর চোখে কোনো অভিযোগ নেই, শুধু শান্তি। সে আমার দিকে তাকিয়ে হালকা হাসে। এখন থেকে আমরা এখানেই থাকবো, সুন্দরই আছে বাসাটা। এই একটা কথায় আমার বুকটা ভরে যায়। আমি ওর পাশে বসি। কষ্ট হচ্ছে? না, তুমি আছো, এটাই যথেষ্ট। আমি কিছু বলি না, শুধু ওর হাতটা ধরে থাকি। দিনগুলো ধীরে ধীরে যেতে থাকে। আমাদের সংসার খুব ছোট। সকালে ঘুম থেকে উঠি, বাইরে যাই, চাকরি খুঁজি, সিভি দেই, ইন্টারভিউ দেই, প্রতিদিন আশা নিয়ে বের হই, আর প্রায় প্রতিদিনই হতাশা নিয়ে ফিরে আসি। আজও একটা ইন্টারভিউ দিয়ে বাসায় ফিরছি। দরজা খুলতে দেখি রাইসা বসে আছে।
আমাকে দেখেই হাসে। আসছো? আমি জুতা খুলে বসি। কেমন হলো? জানি না, আল্লাহ ভালো জানেন। চিন্তা করো না, একদিন ঠিকই হবে। আমি ওর দিকে তাকাই। এই মেয়েটা আমার ওপর আমার থেকেও বেশি বিশ্বাস করে। কিছুদিন পর আমাদের টাকাও কমে আসতে শুরু করে, আমি বুঝতে পারছি। কিন্তু রাইসা কখনো কিছু বলে না। একদিন দেখি সে খুব হিসাব করে বাজার করছে। আমি জিজ্ঞেস করি, এত কম কেন কিনছ? সে হাসে। কম খেলে শরীর ভালো থাকে। আমি বুঝতে পারি সে মিথ্যা বলছে। সে শুধু সংসারটা বাঁচানোর চেষ্টা করছে। আমার চোখে পানি চলে আসে, কিন্তু আমি সেটা লুকিয়ে ফেলি, কারণ আমি দুর্বল হতে পারি না। এভাবেই প্রায় 3 মাস কেটে যায়। একদিন সকালে আমি একটা কোম্পানি থেকে কল পাই। তারা আমাকে ইন্টারভিউয়ের জন্য ডাকে। আমি আগের মতোই প্রস্তুত হই, কিন্তু এবার জানি না কেন আমার ভেতরে একটা আলাদা আত্মবিশ্বাস কাজ করছে। রাইসা আমার শার্টটা ঠিক করে দেয়। ভালো করে যেও। দোয়া করো। সব সময় করি। ইন্টারভিউ দিতে গিয়ে আমি আমার সেরাটা দেই, সকল প্রশ্নের উত্তর দেই, নিজেকে প্রমাণ করার চেষ্টা করি। সবশেষে তারা বলে, আমরা আপনাকে জানাবো। আমি আগের মতোই বাসায় ফিরে আসি, কোনো আশা নিয়ে না। কিন্তু 2 দিন পর হঠাৎ একটা কল আসে। আমি ফোন ধরি। ওরা বলে আমি সিলেক্ট হয়েছি। আমার হাত কেঁপে ওঠে। আমি যেন বিশ্বাস করতে পারছি না। বলল আগামী সপ্তাহ থেকে জয়েন করতে হবে। ফোন কেটে যায়। আমি কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকি, তারপর দৌড়ে বাসায় যাই। দরজা খুলতেই রাইসা অবাক হয়ে তাকায়। কি হয়েছে? আমার চাকরি হয়েছে। রাইসার চোখ বড় হয়ে যায়। সত্যি? আমি মাথা নাড়ি। পরের মুহূর্তেই সে আমাকে জড়িয়ে ধরে। সে কাঁদছে। এই কান্না কষ্টের না, এই কান্না সুখের। 1 মাস পর আমি আমার প্রথম স্যালারি পাই। আমার হাতে এখন নিজের উপার্জিত টাকা। আমি বাসায় এসে বলি, রেডি হও, কেন? বাইরে যাব। কোথায়? শপিং করতে। রাইসা অবাক হয়ে যায়। দরকার নেই অযথা টাকা খরচ করার। আমি ওর হাত ধরে বলি, আজ কোনো কথা শুনবো না। রাইসা আমার দিকে তাকিয়ে থাকে। ওর চোখে দ্বিধা। অভ্যাস হয়ে গেছে নিজের ইচ্ছাগুলো চাপা দিয়ে রাখার। ফারহান, সত্যি দরকার নেই। এই টাকাটা জমিয়ে রাখি, সামনে অনেক খরচ আছে। এই টাকাটা শুধু টাকা না, এটা আমার প্রথম স্যালারি, আর এই টাকায় প্রথম অধিকার তোমার। ও চুপ করে যায়। আমি আবার বলি, এই 3 মাসে তুমি তোমার জন্য কিছু কিনেছ? ও মাথা নাড়ে। আমি জানতাম, কারণ আমি দেখেছি নিজের প্রয়োজনীয় জিনিসটাও ও কতবার এড়িয়ে গেছে। আমি ধীরে বলি, আজকে তোমার সব ইচ্ছা পূরণ হবে। ওর চোখে পানি চলে আসে, কিন্তু সে লুকানোর চেষ্টা করে। তুমি এত ভালো কেন? কারণ আমার স্ত্রী এত ভালো। আমরা দুজন রেডি হয়ে শপিং মলে গেলাম। চারপাশে আলো, মানুষ, শব্দ। রাইসা একটু অস্বস্তিতে আছে। সে ধীরে ধীরে একটা ড্রেসের সামনে গিয়ে দাঁড়ায়, হালকা গোলাপি রঙের। সে শুধু তাকিয়ে থাকে, হাত দিয়ে ছুঁয়ও না। আমি বুঝতে পারি। আমি ড্রেসটা হাতে নিয়ে বলি, এটা ট্রাই করো। রাইসা সাথে সাথে বলে, না না, দাম বেশি হবে। আমি ট্যাগটা দেখি, দামটা আমার সামর্থ্যের মধ্যেই। আমি বলি, এত কিছু ভাবতে বলিনি, যা বলেছি তা করো। সে চুপ করে যায়। কিছুক্ষণ পর ট্রায়াল রুম থেকে বের হয়, ড্রেসটা পরে। আমি তাকিয়ে থাকি। মনে হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি আসতে বলি, অসাধারণ লাগছে। রাইসা লজ্জা পেয়ে নিচের দিকে তাকায়। আমি সেই ড্রেসটা কিনে ফেলি। তারপর ওর জন্য জুতা কিনি, একটা ঘড়ি কিনি, একটা ব্যাগ কিনি, আর সাথে কিছু কসমেটিক্স। ও বারবার বলছে আর কিনো না, কিন্তু আজ আমি থামি না, কারণ এই হাসিটা, এই সুখটা আমি সব সময় দেখতে চাই। শপিং শেষ করে আমরা বাইরে বের হই। রাইসার হাতে কয়েকটা শপিং ব্যাগ, কিন্তু তার থেকেও বেশি ওর মুখে হাসি। সে ধীরে বলে, আজকের দিনটা আমি কখনো ভুলবো না। এটা শুধু শুরু। তারপর দুজন বাইরে ডিনার করে বাসায় ফিরি। এরপর দিনগুলো বদলাতে শুরু করে। আমি নিয়মিত অফিসে যাই, মন দিয়ে কাজ করি।
আমার পরিশ্রম সবাই লক্ষ্য করতে শুরু করে। বস একদিন আমাকে ডেকে বলেন, তুমি খুব ভালো কাজ করছো। ধীরে ধীরে আমার স্যালারি বাড়ে, আমাদের সংসারে স্বস্তি ফিরে আসে। আগের মতো আর হিসাব করে চলতে হয় না। রাইসার মুখে এখন আগের মতো চিন্তা দেখি না। একদিন অফিস থেকে ফিরে বলি, রাইসা, একটা কথা বলবো। বলো। আমরা নতুন একটা ফ্ল্যাটে উঠব। সে অবাক হয়ে যায়। সত্যি? হ্যাঁ, বড় একটা ফ্ল্যাট। কয়েকদিন পর আমরা নতুন ফ্ল্যাটে উঠে যাই। নতুন ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে আছি আমি আর রাইসা। আমার হাতে চাবি। দরজাটা এখনও খোলা হয়নি, কিন্তু অদ্ভুতভাবে মনে হচ্ছে এই দরজার ওপাশে শুধু একটা বাসা না, আমাদের নতুন জীবন অপেক্ষা করছে। আমি ধীরে চাবিটা ঘোরাই, দরজা খুলে যায়। ভেতরে ঢুকেই ঠান্ডা একটা বাতাস গায়ে লাগে। বড় একটা ড্রয়িং রুম, পাশে বারান্দা, জানালাগুলো দিয়ে বিকেলের আলো ঢুকছে। পুরো রুমটা আলোয় ভরে গেছে। রাইসা ধীরে ধীরে ভেতরে ঢুকে চারপাশে তাকাই। ওর চোখে বিস্ময়। ওর এই চেহারাটা আমি আগে কখনো দেখিনি। ফারহান, হুম? এটা সত্যি আমাদের বাসা? আমি হালকা হেসে বলি, হ্যাঁ। রাইসা ধীরে বারান্দার দিকে যায়, বাইরে তাকিয়ে থাকে। বাতাসে ওর চুল উড়ছে। আমি ওর পেছনে গিয়ে দাঁড়াই। বিশ্বাস করতে পারছি না, আমরা সত্যিই পারছি। তুমি ছিলে বলেই পারছি। রাইসা ঘুরে আমার দিকে তাকায়। ওর চোখে পানি, কিন্তু এই পানি কষ্টের না, এই পানি সুখের। সে ধীরে এসে আমাকে জড়িয়ে ধরে। আমি তোমার উপর গর্ব করি। আমি কিছু বলি না, শুধু ওকে শক্ত করে জড়িয়ে ধরি। নতুন ফ্ল্যাটে আমাদের সংসার সুন্দরভাবে কাটতে থাকে। সকালে আমি অফিসে যাই। রাইসা দরজার সামনে দাঁড়িয়ে থাকে। আমি বের হওয়ার আগে প্রতিদিনের মতো বলে, সাবধানে যেও। আমি নিচে নেমে যাওয়ার সময় বারান্দা থেকে ও তাকিয়ে থাকে। আমি নিচ থেকে হাত নাড়ি, ও হাসে। সন্ধ্যায় বাসায় ফিরলে দরজা খুলে রাইসা দাঁড়িয়ে থাকে। ওর মুখে সেই পরিচিত হাসি। সারাদিনের ক্লান্তি এক মুহূর্তে চলে যায়। ধীরে ধীরে বাসাটা আমাদের স্পর্শে বদলে যায়। জানালার পর্দা লাগে, সোফা লাগে, ছোট একটা ডাইনিং টেবিল আসে, রান্নাঘরে নতুন বাসন আসে। এই ছোট ছোট জিনিসগুলো দিয়েই আমাদের সংসার পূর্ণ হয়ে ওঠে। রাতে আমরা বারান্দায় বসে গল্প করি, পুরনো দিনের কথা, কিভাবে আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম, কিভাবে একটা ছোট রুম থেকে শুরু করেছিলাম। সবকিছু এখন স্বপ্নের মতো মনে হয়। একদিন অফিস থেকে বাসায় ফিরলাম। দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখি রাইসা চুপচাপ বসে আছে। আমি ব্যাগটা রেখে বললাম, কি হয়েছে? সে আমার দিকে তাকায়। ওর চোখে অদ্ভুত একটা অনুভূতি। তোমাকে একটা কথা বলবো? বলো। সে ধীরে এসে আমার সামনে দাঁড়ায়, তারপর আমার হাতটা ধরে নিজের পেটের ওপর রাখে। তুমি বাবা হতে চলেছো। এক মুহূর্তের জন্য আমার চারপাশের সব কিছু থেমে যায়। আমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকি। কি? সত্যি? রাইসা মাথা নাড়ে। আমার বুকের ভেতরটা হঠাৎ ভরে যায়। মনে হচ্ছে পৃথিবীর সব সুখ একসাথে এসে আমার সামনে দাঁড়িয়েছে। আমি ওকে জড়িয়ে ধরি। ধন্যবাদ। রাইসা আসতে বলে, ধন্যবাদ কেন? আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বানানোর জন্য। সেদিন আমরা দুজন অনেকক্ষণ চুপচাপ বসে থাকি, শুধু ভবিষ্যতের কথা ভাবি। আমাদের সন্তান, আমাদের পরিবার, আমাদের জীবন। রাতে বসে গল্প করছি, হঠাৎ আমার ফোন বেজে ওঠে। আমি ফোনটা হাতে নিয়ে দেখি আম্মু। আমার বুকটা হঠাৎ কেঁপে ওঠে। আমি কিছুক্ষণ ফোনটার দিকে তাকিয়ে থাকি। রাইসা জিজ্ঞেস করে, ধরবে না? আমি ধীরে ফোনটা রিসিভ করি। হ্যালো। ওপাশ থেকে কাঁদো কাঁদো একটা কণ্ঠ ভেসে আসে। বাবা, কেমন আছিস? ভালো আছি। বৌমা কেমন আছে? আমি রাইসার দিকে তাকাই। সে চুপচাপ আমার দিকে তাকিয়ে আছে। ভালো আছে। আম্মু কাঁদতে কাঁদতে বলেন, বাবা, তোরা বাড়ি চলে আয়। আমি চুপ করে থাকি। তোর আব্বুও চায় তোরা ফিরে আয়। আমার চোখ ভিজে যায়। এই কথাটা শোনার জন্য আমি কত দিন অপেক্ষা করেছি।
তবু আমি বলি, আম্মু কান্না করতে করতে বলে, বাবা প্লিজ ফিরে আয়, আমি তোকে আর দূরে রাখতে পারছি না। আমি কিছু বলতে পারি না। আম্মুর কান্না আমার ভেতরটা ভেঙে দিচ্ছে। ফোন কেটে যাওয়ার পর রাইসা ধীরে জিজ্ঞেস করে, কি বললেন? আমি কিছুক্ষণ চুপ থাকি, তারপর বলি, আম্মু বলছে বাড়ি ফিরতে। রাইসার চোখ উজ্জ্বল হয়ে যায়। সত্যি? আমি মাথা নাড়ি। আমরা যাব? তুমি যেতে চাও? রাইসা এক মুহূর্ত দেরি করে না। হ্যাঁ, আমি যেতে চাই। তারা তোমার সাথে খারাপ ব্যবহার করেছিল। তারা আমাদের গুরুজন, শাসন করতেই পারেন। আর তাছাড়া ভুলটা কিন্তু আমরাই করেছিলাম। আর এখন তারা আমাদের ডাকছে। আমি সব ঠিক করতে চাই। আমি বুঝতে পারি এই মেয়েটা শুধু আমার স্ত্রী না, আমার শক্তি। পরের দিন আমরা সব কিছু গুছিয়ে নেই। রাইসা কাপড় গুছাচ্ছে, মাঝে মাঝে থেমে চারপাশে তাকাচ্ছে। এই বাসাটা আমাদের অনেক স্মৃতির সাক্ষী। আমি বলি, কি ভাবছ? রাইসা হালকা হাসে। ভাবছি কত স্মৃতি জড়িয়ে আছে এই বাসায়। আমরা বাড়ির সামনে এসে দাঁড়াই। আমার বুক ধড়ফড় করছে। আমি কলিং বেল চাপি। আম্মু দরজা খোলেন। আমাকে দেখে উনি কাঁদতে শুরু করেন। বাবা তোরা এসেছিস? আমি আর নিজেকে আটকাতে পারি না, আম্মুকে জড়িয়ে ধরি। তারপর উনি রাইসার দিকে তাকান। কিছুক্ষণ চুপ থেকে তাকে জড়িয়ে ধরেন। মা আমাকে মাফ করে দিও। রাইসার চোখে পানি চলে আসে। তারপর আব্বু এসে দাঁড়ান। তিনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকেন, তারপর বলেন, ভেতরে এসো। এই একটা কথাই যথেষ্ট ছিল। কিন্তু রাইসার আব্বু আম্মু এখনও নারাজ। তারা এখনও আমাদেরকে মেনে নেয়নি। তবুও আমরা অপেক্ষা করি, কারণ আমরা জানি একদিন সব ঠিক হয়ে যাবে। এখন আমাদের দিনগুলো ভালোই যাচ্ছে। আম্মু রাইসার অনেক খেয়াল রাখেন, সময় মতো খেতে দেন, বিশ্রাম নিতে বলেন, ওর জন্য নিজের হাতে রান্না করেন। রাইসা এখন আর একা না, তার একটা পরিবার আছে। আমি প্রতিদিন এই দৃশ্যটা দেখি আর মনে মনে একটা কথাই বলি, সেদিন আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম, আজ আমাদের একটা ঘর আছে, একটা পরিবার আছে, আর আমাদের ভালোবাসা এখনও ঠিক আগের মতোই শক্ত। দিনগুলো এখন শান্তভাবে কাটছে। সকালে ঘুম থেকে উঠে আম্মুর কণ্ঠ শোনা যায়, বৌমা দুধটা খেয়ে নাও মা। রাইসা বলে, ভালো লাগছে না আম্মু। এমনটা বললে তো হবে না, খেতে হবে, না হলে তো দুর্বল হয়ে পড়বে। বলেই আম্মু জোর করে খাইয়ে দেন। আমি পাশে বসে সব দেখি, আমার বুকটা ভরে যায়। এই মানুষটাই একসময় আমাদের এই ঘর থেকে বের করে দিয়েছিলেন, আর আজ তিনি রাইসার সবচেয়ে বেশি খেয়াল রাখছেন। সময় যত যাচ্ছে রাইসার শরীরেও পরিবর্তন আসছে। মাঝে মাঝে ও হাঁটতে কষ্ট পায়। আমি সাথে সাথে পাশে গিয়ে দাঁড়াই। সাবধানে। রাইসা হালকা হাসে। আমি ঠিক আছি। কিন্তু আমি জানি এখন ওর প্রতিটা পদক্ষেপে আমার দায়িত্ব আছে। রাতে ঘুমানোর আগে আমি ওর পেটের ওপর হাত রাখি। আমার ছোট্ট রাজকুমারী, কেমন আছো? রাইসা হেসে বলে, যদি রাজকুমার হয়? তবুও সমস্যা নেই, কিন্তু আমার মনে হয় আমাদের মেয়ে হবে। রাইসা আমার দিকে তাকিয়ে থাকে। মেয়ে হলে কি তুমি খুশি হবে? সবচেয়ে বেশি খুশি হব। রাইসা কিছু বলে না, শুধু আমার হাতটা শক্ত করে ধরে। দেখতে দেখতে সময় চলে যায়। 9 মাস প্রায় শেষের দিকে। সবাই এখন অপেক্ষা করছে। আম্মু প্রায় এসে জিজ্ঞেস করেন, মা শরীর কেমন? ভালো আছি আম্মু। আব্বুও এখন আগের মতো চুপচাপ না, মাঝে মাঝে এসে বলেন, ডাক্তার কি বলেছে? আর বেশি দিন নেই। তিনি মাথা নাড়েন, তার চোখেও অপেক্ষা দেখি। একদিন গভীর রাত, আমি ঘুমিয়ে আছি। হঠাৎ রাইসার কণ্ঠ শুনি। ফারহান? আমি সাথে সাথে উঠে বসি। কি হয়েছে? রাইসা কষ্টে বলে, ভীষণ ব্যথা হচ্ছে। আমার বুক কেঁপে ওঠে। আমি দ্রুত উঠে দাঁড়াই। আম্মু! আম্মু দৌড়ে আসেন। কি হয়েছে? ব্যথা শুরু হয়েছে। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যা। আমি দ্রুত রাইসাকে ধরে গাড়িতে বসাই। ও
ও আমার হাত শক্ত করে ধরে আছে। ফারহান, আমি ভয় পাচ্ছি। আমি ওর দিকে তাকিয়ে বলি, আমি আছি, কিছু হবে না। গাড়ি দ্রুত হাসপাতালের দিকে ছুটছে। আমার বুকের ভেতর ধড়ফড় করছে। জীবনে কখনো এত ভয় পাইনি। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তাররা দ্রুত রাইসাকে ভেতরে নিয়ে যায়। একজন ডাক্তার এসে বলেন, অপারেশন করতে হবে। আমার গলা শুকিয়ে যায়। ডাক্তার, ও ঠিক থাকবে তো? চিন্তা করবেন না, আল্লাহ ভরসা। তারপর দরজাটা বন্ধ হয়ে যায়। আমরা বাইরে দাঁড়িয়ে আছি। সময় যেন থেমে গেছে। প্রতিটা সেকেন্ড এখন একটা যুগের মতো লাগছে। আম্মু পাশে বসে দোয়া পড়ছেন। আমি শুধু দরজার দিকে তাকিয়ে আছি। হঠাৎ ভেতর থেকে একটা শব্দ ভেসে আসে, একটা ছোট্ট কান্নার শব্দ। আমার বুক কেঁপে ওঠে। দরজা খুলে ডাক্তার বের হন। অভিনন্দন মিস্টার ফারহান সাহেব, আপনার মেয়ে হয়েছে। আমার চোখ ভিজে যায়। আমি বুঝতেই পারি না কখন আমার চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে। আমার মেয়ে, আমার ছোট্ট রাজকুমারী। কিছুক্ষণ পর আমাকে ভেতরে যেতে দেয়। রাইসা বিছানায় শুয়ে আছে, ক্লান্ত, কিন্তু ওর মুখে শান্তি। তার পাশে ছোট্ট একটা বেবি। আমি ধীরে এগিয়ে যাই। আমার হাত কাঁপছে। আমি ধীরে বলি, রাইসা। রাইসা চোখ খুলে তাকায়। কেমন লাগছে এখন? ভালো, দেখো আমাদের মেয়ে। আমি মেয়েটার দিকে তাকাই। ছোট্ট মুখ, ছোট্ট হাত। আমি আলতো করে ওর হাত ছুঁই। আমার চোখ দিয়ে আবার পানি পড়ে। ধন্যবাদ আমাকে এত বড় একটা উপহার দেওয়ার জন্য। রাইসা হালকা হাসে। ঠিক তখনই হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠ শুনি। আমি ঘুরে তাকাই। দেখি রাইসার আব্বু আম্মু দাঁড়িয়ে আছেন। রাইসা অবাক হয়ে যায়। আব্বু আম্মু, তোমরা? ওনারা এসে আমার হাত ধরে কান্না করতে থাকেন এবং বলেন ওনারা ভুল করেছেন আমাদেরকে মেনে না নিয়ে। তারপর আমাদের দুই পরিবার এক হয়। রাইসার আব্বু আম্মু আর আমার আব্বু আম্মু একে অপরকে জড়িয়ে ধরেন আর সকল মান অভিমান শেষ করে দেন। এটা দেখে মনে মনে একটা কথাই বলি, সেদিন চলে এসে আমি তেমন কোনো ভুল করিনি, কারণ আমি আমার কথা রাখতে পেরেছি। তার পেছনে মূল কারণ আমার সর্বোচ্চ চেষ্টা আর রাইসার সাপোর্ট। আমি চেষ্টা করেছি আর রাইসা সাপোর্ট করেছে বলেই আজ আমরা এক হতে পেরেছি। এই ছিল আজকের গল্প। ভালোবাসার সংগ্রাম আর একসাথে পথ চলার এক অনন্য কাহিনী, যেখানে দুটো মানুষ সব বাধা পেরিয়ে প্রমাণ করেছে সত্যিকারের ভালোবাসা কখনো হার মানে না। গল্পটা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। আপনার মতামত, অনুভূতি বা প্রিয় অংশটি কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার প্রতিটা কমেন্ট আমাদের জন্য অনেক মূল্যবান। আর এমন আরও সুন্দর রোমান্টিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আমরা আবারও ফিরব নতুন কোনো ভালোবাসার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভালোবাসাকে সবসময় সত্যি রাখুন। আল্লাহ হাফেজ।